হলো কিরাত, চীন এবং সাগরবর্তী অন্যান্য সৈন্য নিয়ে সে অর্জুনের সঙ্গে করা শুরু করলো যুদ্ধ। এবার যুদ্ধ তো করছে, প্রচণ্ড যুদ্ধ, 4 দিন ধরে প্রচণ্ড যুদ্ধ হচ্ছে এবং ভগদত্ত দেখছে কিছুতেই হারানো যাচ্ছে না। তো অর্জুন বলে আমি ঢুকতে চাই, বলছে না না 1 মিনিট, আর এবং খুব সুন্দর করে অনুনয় করে বলে, দেখো আমি জানি তুমি পার্থ, তুমি অর্জুন, বুঝলাম, কিন্তু ঘটনা হলো যে তুমি এটা বুঝতে পারছো না যে এইখানে কিন্তু মানুষটা ঢুকলে সে আর পিছে ফিরে আসতে পারে না। এটা একটা অদ্ভুত আমার কথা মনে পড়েছে এটা দেখে, সেটা হচ্ছে গেম অফ থ্রোনসের কথা মনে পড়ে। গেম অফ থ্রোনসের নর্দার্ন পার্টে একটা পার্টের পরে কিন্তু ওয়ালের ওদিকে আর মানুষের যাওয়া নিষিদ্ধ। এদিকে ভীমের কি খবর জিজ্ঞেস করুন। ভীম তো পূর্ব দিকে রওনা দিয়েছে, পূর্ব দিকে রওনা গিয়ে পাঞ্চাল, গণ্ডকী, বিদেহ, দশর্ণা বলে একটা জায়গায় এসে তার সাথে লড়াই হলো সুধর্মের। কিন্তু তুমি খুব বড় বীর, এটা আমি মেনে নিলাম এবং তোমাকে আমি জেনারেল বানালাম। আমার এখানে অসাধারণ একটা জিনিস লেখা আছে। চেদিরাজ শিশুপাল ভীমের কাছে এসে জিজ্ঞেস করলেন কি ব্যাপার। তারপর অগ্নির আশীর্বাদ পুষ্ট হয়ে বললো যে এখানকার যারা স্ত্রী হবেন, মানে কন্যা হবে, মেয়েরা হবেন, তারা সৈরিনী, মানে তারা বিয়ে টিয়ে তারা করবে না, তাদেরকে কিচ্ছু বলা যাবে না। কৃষ্ণ বলছে না না, আমি যজ্ঞ হেড করবো না, এটা তোমারই প্রাপ্তি, আমি তো তোমার বন্ধু মানুষ, তবে তোমার যা কাজে লাগবে বলো, আমি আছি, কোনো সমস্যা নেই, ব্রাহ্মণ টাহ্মণ ডাকো, ভালো করে যজ্ঞটা করো, আমি আছি, সমস্ত সাপোর্ট করার জন্য আমি আছি। সর্বদা দিয়তাম ভুজ্যতাম শোনা যাচ্ছে চারিদিক থেকে ধ্বনি। দিয়তাম ভুজ্যতাম মানে দান করো ভোগ করো। আরে দান করো ভোগ করো মানে কি? হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সোল কানেকশন এপিক। আবার চলে এসছে একটা এপিসোড নিয়ে, মহাভারতের এপিসোড। আপনারা অলরেডি যারা এপিক দেখছেন তারা সবাই জানেন, আর নতুন করে বলার কিছু নেই। যদি প্রথমবার ক্লিক করে থাকেন তাহলে প্লে লিস্টে আগেরগুলো দেখে আসবেন, ভালো লাগবে বলেই আমাদের ধারণা। এপিক দেখে আপনারা প্রচুর মানুষ যথেষ্ট মজা টজা পাচ্ছেন, সেটা দেখে আমাদের ভালো লাগছে, কারণ আমরা এটা করতে গিয়ে বেশ মজা পাই এবং আশা করি সেই মজাটা আপনাদের অবধি পৌঁছায়। এবং যদি আর একটু আমাদের অডিয়েন্স একটু বাড়ে তাহলে আরও ভালো লাগবে, দ্যাটস দ্য হোল পয়েন্ট। কিন্তু সেটা ইম্পর্ট্যান্ট না। ইম্পর্ট্যান্টটা কি? ইম্পর্ট্যান্ট হলো জরাসন্ধ তো মরে গেছে, সমস্ত মেজরিটি মোটামুটি ওই 86 জন রাজা, 86 জন রাজার একটা মেজরিটি পাওয়া গেছে, এমএলএ কেনা হয়ে গেছে। এবারে এমএলএ তো কেনা হলো, এবার বাকি এবার তো রাজ্যগুলোকে তাহলে অধীনে আনতে হবে। হ্যাঁ, অধীনে আনতে হবে মানে কি? বিজয় করতে হবে। কি বিজয় করতে হবে? দিগ্বিজয় করতে হবে। সো আমরা আজকে কথা বলবো হলো দিগ্বিজয় পর্ব নিয়ে। দিগ্বিজয় পর্ব কেন? দিগ্বিজয় কেন? কারণ রাজস্বীয় যজ্ঞ করার জন্য সবাইকে বলতে হবে যে হ্যাঁ ঠিক আছে, ও যদি রাজস্বীয় যজ্ঞ করুক, আমি করদ রাজ্য হয়ে যাব, মানে ওনাকে আমি সম্রাট মেনে নিলাম। এটার জন্যই বেসিক্যালি করা। তো সেক্ষেত্রে দিগ্বিজয়ের পরে শুরুতেই অর্জুন বলল, দেখুন এতদিন ধরে এই যে এত অস্ত্রবিদ্যা করলাম, আমার কাছে দারুণ ধনুক ফনুক আছে, মানে সেই ঈশ্বর প্রদত্ত ধনুক ফনু আছে, সবই ভালো আছে, আমাদের কোনো কিছু খারাপ না। তো এখন একটু রাজকোষটা পূর্ণ করি, একটু উপহার টুপহার, ঢৌকন এইসব নিয়ে আসি। যুধিষ্ঠির বললো, দেখো মানে পয়সা কো মানা কেসে করেগা, তাই না? ও বলছে যে রাজস্বীয় যজ্ঞ তো করবো ঠিক আছে, কিন্তু টাকা তো ইম্পর্টেন্ট। আর তাছাড়া করদ রাজ্যগুলো যে আমাদের আন্ডারে না আসে তাহলে রাজস্বীয় যজ্ঞ কী করবো আমি, বা রাজ চক্রবর্তী হবো কী করে? তো সেইখান থেকেও বললো ঠিক আছে, তোমরা 4 জন, অর্জুন, ভীম, নকুল আর সহদেব, তোমরা যাও, তোমরা বিভিন্ন দিক ডিসাইড করে নাও, ডিসাইড করে তোমরা চলে যাও, আমি ইন্দ্রপ্রস্থে আমার বাকিদের সঙ্গে আমি শাসনটা চালাই ততদিন দেখি। অর্জুন গেল উত্তর দিকে কোথায় গেল সেটা আসি, কিন্তু কে কোথায় গেল সেটা বললেন। আচ্ছা, অর্জুন গেল উত্তর দিকে, ভীম পূর্ব, সহদেব হলো দক্ষিণ, আর আমাদের নকুল হলো পশ্চিম। এই 4টা দিকে 4 জন চলে গেল। 4 জন লোকই ছিল, দেখি হিসাব করা, 4 দিকে যাওয়ার জন্য। তো এবার অর্জুন গেল উত্তর দিকে। তো অর্জুনের ব্যাখ্যাটাই প্রথমে আছে। অর্জুন গিয়ে কি
জয় করলো প্রথমে, সেইটা ইম্পর্টেন্ট। হলো কুলিন্দ, আনর্ত, শাকলদ্বীপ এইসব প্রভৃতি জয় করে প্রাগ জ্যোতিষপুরে গেল সে। এবার এই যে শাকলদ্বীপ, যেটা হ্যাঁ শাকলদ্বীপটাকে কিন্তু বলছে যে এটা সপ্তদ্বীপের এক দ্বীপ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে সপ্তদ্বীপ মানে 7টা কন্টিনেন্ট আর কি। কারেক্ট কারেক্ট। জম্মুদ্বীপ, লক্ষদ্বীপ, হ্যাঁ জম্মুদ্বীপ, লক্ষদ্বীপ, শালমলি দ্বীপ, কুশদ্বীপ, ক্রৌঞ্চদ্বীপ, শাকদ্বীপ ও পুষ্কর দ্বীপ। তো তার মধ্যে সকলদ্বীপটাকে আইডেন্টিফাই করা যাচ্ছে শিয়ালকোট, এখন যেটা পাকিস্তানের শিয়ালকোট, সেই এরিয়াটাকে, সেই এরিয়াটা হচ্ছে শিয়ালকোট। তো মানে সকলদ্বীপ আর কি, সেখানে রাজা হচ্ছে প্রতিবিন্ধ। এগো তো এবার সেই সব জিতলো। আচ্ছা এখানে বলে দিই, সেটা হলো এই আমাদের কুলিন্দ একটা প্রাচীন ভারতীয় জায়গা ছিল। আচ্ছা এইখানে শতদ্র যমুনার মাঝামাঝি কোনো একটা জায়গা, সম্ভবত সিমলা বা গারোয়াল এই ধরনের অঞ্চল হতে পারে, একটা সম্ভাবনা আছে। বাট ঠিক আছে, হোয়াট এভার। এবার প্রাগ জ্যোতিষপুরে গেল। সেখানে প্রাগ জ্যোতিষপুরে কে রাজা? ভগদত্ত। প্রাগজ্যোতিষপুর মানে আমাদের আজকের দিনে আসাম, যেটা মানে গেছেই তো উত্তর দিকে। তো এবার ভগদত্ত, আর এবার ভগদত্তের এখানে একটা অদ্ভুত কথা আছে, হলো কিরাত, চীন এবং সাগরবর্তী অন্যান্য সৈন্য নিয়ে সে অর্জুনের সঙ্গে করা শুরু করলো যুদ্ধ। এবার যুদ্ধ তো করছে, প্রচণ্ড যুদ্ধ, 4 দিন ধরে প্রচণ্ড যুদ্ধ হচ্ছে, এবং ভগদত্ত দেখছে কিছুতেই হারানো যাচ্ছে না, যাই হোক কিন্তু হারানো যাচ্ছে না। ফাইনালি ও একটু মানে করেই বললো, দেখো তুমি সত্যিই মানে প্রকৃতপক্ষেই তুমি ইন্দ্রের ছেলে, ইন্দ্র আমার সখা, আমার খুবই বন্ধু মানুষ, তো তার ছেলে হয়ে তুমি কিন্তু লড়াইটা ভালো করছো। এবার বলো তোমার কি বক্তব্যটা কি, তুমি এত যে লড়াই করছো, তুমি কি জিততে চাও আমাকে? না না, জিততে চাই না এভাবে, আমাদের একটা মিশন আছে, সেই মিশনে 4 ভাই বেরিয়েছি, তার মধ্যে আমার হলো যে আপনাকে করদ রাজ্য হতে হবে, মহারাজ ধর্মরাজ যুধিষ্ঠির, ধর্মপুত্র যুধিষ্ঠির মানে সারা মানে কি রাজস্বযজ্ঞ করতে কি বলে ওটাকে প্রস্তুত হয়েছেন। তো সেই কারণে আপনার সারেন্ডার ঠিক না, আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে, সন্ধিতে সাইন করতে হবে। তো তারপর বললো না ঠিক আছে, কোনো অসুবিধা নেই, একদম ঠিক আছে, বললো কোনো প্রবলেম নেই, সাইন করলো এবং দিল টাকা। এখানে একটা ইন্টারেস্টিং, এই যে কিরাত এবং চীন, এরা হচ্ছে ভাগদত্তের সেনা, মানে আসামের সেনা। তো চীন বলতে এখানে বলছে যে সম্ভবত এটা তিবেটান, মানে মঙ্গলয় তিবেটান এদেরকে বলা হচ্ছে। এবং পরে কিন্তু আমরা ইতিহাসেও দেখবো যে এই অঞ্চলে কামরূপ, এই অঞ্চলটাতে প্রাগজ্যোতিষ, যেটাকে আসাম অঞ্চলটাতে কিরাত বলে একটি ট্রাইবের কিন্তু আমরা পাই আর কি, 12 ভূঁইয়ার সময়ও পাই। কারেক্ট। তার মানে একটা হিস্টোরিক্যাল লিঙ্কেজও মানে আছে, যে এটা একেবারেই নিশ্চিত। কারেক্ট। এবং এবার তিনি গেলেন আরও উত্তর পর্বতের দিকের যে রাজ্যসমূহ হলো কাশ্মীর, লোহিত দেশ, ত্রিগর্ত, সিংহপুর, সূক্ষ্ম, চোল দেশ, বালহিক, কম্বোজ, দরদ। এবার আগের দিন আমরা একটা কম্বোজ নিয়ে বলেছিলাম কম্বোডিয়া হতে পারে, কিন্তু কম্বোজ কিন্তু কম্বোডিয়া নয়। না ভুল হয়েছে, ওটা একটা কম্বোজটা অ্যাকচুয়ালি হিন্দুকুশের এখানে, মানে হিমালয়ান যে মানে মানে হিমালয়ান, হ্যাঁ মানে ওই পর্বতের রাজ্যগুলোর মধ্যে একটা, যেগুলো পর্বতে ছিল। যেমন এখানে কাশ্মীরের কথা আছে, লোহিত দেশ আলাদা। হ্যাঁ, লোহিত দেশ কি হতে পারে? লোহিত দেশটা এখানে আলাদা করে বলছেন, তবে কম্বোজটা বলছে সম্ভবত লাদাখ এবং তিবেতের এরিয়াটা হচ্ছে কম্বোজ। আর আরেকটা যেটা তুই বললি সেটা হচ্ছে তোর বাল্লিকা, বাল্লিকা সেটা হচ্ছে পাঞ্জাব। হ্যাঁ মানে ওই দিকটাই আর কি, দিল্লি থেকে তো উত্তরের দিকেই, হ্যাঁ পাঞ্জাবের দিকটা, আপার মানে নর্দার্ন পাঞ্জাবের দিকটা হবে হয়তো, ওই পুরো এরিয়া। কারণ পরে যখন এই ষোড়শ মহাজন পদ বা অন্যান্য রাজ্যের সাথে মিলিয়ে দেখা যাচ্ছে, তখন এই নামগুলো কিন্তু আবার ইতিহাসেও আসছে। আর হচ্ছে তোর সুমা বলে একটি প্রদেশ, সেটা হচ্ছে বাংলা, বঙ্গ আর কি, সেটা হচ্ছে সুমা অঞ্চল, সেখানেও কিন্তু জেতা হলো বলে বলা হচ্ছে। এতগুলো দেশ জিতলো, তারপর শ্বেত পর্বত মানে অবশ্যই আমার মনে হয় বড় তুষারাবৃত পর্বত হবে, অতিক্রম করে কিমপুরুষ, হাটক ও গন্ধর্ব দেশ জয় করে হরিবর্ষ এলে। গন্ধর্ব দেশ মানে গন্ধর্ব এর আগে দেশ হিসেবে
জানি না, বাট গন্ধর্বরা যেখানে থাকে সেটা কি গন্ধর্ব দেশ বলছে নাকি গন্ধর্ব বলে কোনো জায়গার কথা বলছে এটা আমরা শিওর না। এটা এর কাছাকাছি, মানস সরোবরের কাছাকাছি। তাহলে ওটা মানে গন্ধর্বদের থাকার জায়গাই হতে পারে। হ্যাঁ হ্যাঁ, গন্ধর্বদের থাকা জায়গা, হ্যাঁ ওদিকেই। ওই জন্যই গন্ধর্ব দেশ জয় করে হরিবর্ষে এলো। হরিবর্ষটা এটা খুব ইন্টারেস্টিং। ওই মানস সরোবরের ওখানেই, আচ্ছা, আলাদা করে আর বলা হচ্ছে না যে মানস সরোবরের ওখানে কোন জায়গাটা আইডেন্টিফাই করা নেই। প্রধানত পাহাড়ি অঞ্চলেই ঘুরে বেড়াচ্ছে, কিন্তু সেখানে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটলো। হ্যাঁ সে তো ঘটেই, সে তো অবশ্যই। সেখানে ঢুকতে গিয়ে দেখে মানে মহাকায় মানে দুই দ্বারপাল দাঁড়িয়ে আছে ঢোকার সময়। তো অর্জুন বলে আমি ঢুকতে চাই, বলছে না না 1 মিনিট। আর এবং খুব সুন্দর করে অনুনয় করে বলে, দেখো আমি জানি তুমি পার্থ, তুমি অর্জুন, বুঝলাম, কিন্তু ঘটনা হলো যে তুমি এটা বুঝতে পারছো না যে এইখানে কিন্তু মানুষটা ঢুকলে সে আর পিছে ফিরে আসতে পারে না। আসলে এটা মানুষদের যাওয়ার জায়গাই না, এই জায়গায় মানুষ যায়ই না। তো তুমি এইখানে ঢোকার চেষ্টা করো না, বরঞ্চ তোমার কি চাই সেটা বলো না, আমরা দেখছি। তো বলে আচ্ছা ঠিক আছে। অর্জুন বলে ঠিক আছে, ঝামেলা করলে আপনি বলছে যখন মানুষ যায় না তখন আমিও ঢুকবো না। কিন্তু ঘটনা হলো যে এমনি তো ছেড়ে দিতে পারি না, কারণ আমার দাদা যুধিষ্ঠির তিনি রাজস্বযজ্ঞ করবে বলে ডিসাইড করেছেন। এবং রাজস্বযজ্ঞ মানে হলো সমস্ত লোকজনকেই তার অধীনে আসতে হবে। তো তোমরা একটা কর দাও, উপঢৌকন দাও আর কর দাও। এবার ও মানে দিব্য বস্ত্র, মৃগ চর্ম, হ্যাঁ মানে বেশ এটা কি বলবো গ্ল্যামারাস একটা উপঢৌকন দিলেন এবং বললেন এইটা তুমি কর হিসাবে করতে পারো, আমাদের কোনো অসুবিধা নেই। দেখো আমরা তো নিজেদের মধ্যেই আছি, সে রাজাদেরই হোক, আমাদের ওরকম কোনো চাপ নেই, তুমি যুধিষ্ঠিরকে আমাদের ফুল সাপোর্ট। এটা একটা অদ্ভুত আমার কথা মনে পড়েছে এটা দেখে, সেটা হচ্ছে গেম অফ থ্রোনসের কথা মনে পড়লো। গেম অফ থ্রোনস নর্দার্ন পার্টে একটা পার্টের পরে কিন্তু ওয়ালের ওদিকে আর মানুষের যাওয়া নিষিদ্ধ। ঠিক একদমই, হ্যাঁ না আমি বলছি না গেম অফ থ্রোনস সত্যি বা এটা সত্যি, কিন্তু কনসেপ্টটা দেখ সিমিলার। হ্যাঁ একদমই তাই, একদমই। এবং একটা পার্ট অব্দি, একটা পার্টের পরে কেউ যেতে পারবে না, এটা পরিষ্কার। এবং সেখানে আবার কি বলবো দ্বাররক্ষী আছে, বলেও দিচ্ছে যে যাওয়া যাবে না। এবং সেখানে হয়তো সেই সময় যদি দেখা যায় জন স্নো ছিল, হ্যাঁ জন স্নো ছিল না ওই সময়কার ওই দিককার লোকজন, যে ওই গেম অফ থ্রোনসে যে ট্রাইবালটা দেখিয়েছিল, ওই ট্রাইবালরা অ্যাকচুয়ালি যেভাবে ওদের ওই অবস্থার মধ্যে ওরা নিজেদেরকে বাঁচিয়ে রেখেছে, সেইটা বোধহয় বাকি অন্যান্য লোকজন করতে পারবে না। এটাও হতে পারে, আবার হতে পারে সেখানে এমন কিছু লোকজন আছে বা এমন কিছু মানে ক্রিচার আছে যে ক্রিচারগুলো মানুষের জন্য ক্ষতিকারক, হোয়াট এভার দ্যাট ইজ। মানে এইটুকু তো নিশ্চিত যে পর্বতের একটা পার্টের পরে আর উত্তরে যাওয়া যাবে না, হ্যাঁ এরকম একটা কনসেপ্ট আছে যে ওদিকে আর যাওয়া যায় না, ওদিকে মানুষ যেতে পারে না। কিন্তু ওদিকে মানুষজন মানে কিছু না কিছু আছে, ওদিকে একটা রাজত্ব আছে, এটা আমরা জানি একদম। এবং সেটা জানি বলেই তো কর চাইলো, নাহলে কর থরেই চাইতো। রাইট। তো তার মানে ওই রাজত্ব চলে আসলো যেখানে মানুষ যেতে পারে না, সেই রাজত্ব চলে আসলো আমাদের যুধিষ্ঠিরের আন্ডারে। অর্জুন নিয়ে এলো আর কি ফুল সাপোর্ট। এবং এইসব করিডোরে দিগ্বিজয় শেষ করে অর্জুন চলে আসলো যুধিষ্ঠিরের কাছে, বললো আমার কাজ কিন্তু শেষ, নর্থ জেতা শেষ। বললো যাক একটা দিক হলো। এবার টাকা পয়সা অনেক পাওয়া গেছে, অনেক যা পেয়েছি আপনি দেখলে বুঝবেন, বহুত হো গিয়া জাদা হো গিয়া, আপনি দেখলে বুঝবেন। তো বলছে ঠিক আছে। আচ্ছা এদিকে ভীমের কি খবর? যুধিষ্ঠির জিজ্ঞেস করল। ভীম তো পূর্ব দিকে রওনা দিয়েছে, পূর্ব দিকে রওনা গিয়ে পাঞ্চাল, গণ্ডকী, বিদেহ দেশটা হচ্ছে এই মগধের দিকটা আর কি, মানে বিদর্ভ কি বিদেহ যেখান থেকে বৈদেহী পাঞ্চাল, মানে এটা হচ্ছে তোর মগধের দিকটা, তার কিছুটা অংশ একেবারে নেপাল অব্দি বিস্তৃত। এই অঞ্চলটা জয় করলো এবং তারপরে দশর্ণা বলে একটা জায়গায় এসে তার সাথে লড়াই হলো সুধর্মের। এবং লড়াই মানে সেই সুধর্মের সাথে মানে কুস্তি হলো, বেসিক্যালি রেসলিং। বহুদিন মানে বেশ ভালো রকম কুস্তি হওয়ার পরে ভীম ইমপ্রেসড হয়ে গেল, জরাসন্ধকে হারিয়ে আসলাম, আর সুধর্ম আমার সাথে লড়ে যাচ্ছে বেশ ভালোভাবে। তো সুধর্মকে ইমপ্রেসড হয়ে বললো দেখো বেসিক্যালি তো করদ রাজ্য আমি করব, এবং আমি যা বীর তুমি জানোই যে আমাকে হারানো তো সম্ভব না, কিন্তু তুমি খুব বড় বীর, এটা আমি মেনে নিলাম এবং তোমাকে আমি জেনারেল বানালাম, আমার সেনাপতি। তো ভীমের সেনাপতি হয়ে গেল সুধর্ম। তো হলো, তো
এগুলো তারপরে তো সে আরও আরও পূর্ব দিকে যাচ্ছে, এবং পূর্ব দিকে গিয়ে এখানে সে পুলিন্দ, সুকুমার, সুমিত্রা এই সমস্ত জায়গা জয় করছে, এবং শিশুপালের সাথে তার দেখা হচ্ছে। চেদিরাজ শিশুপালের সাথে দেখা হচ্ছে, এবং চেদিরাজও কিন্তু মেনে নিলেন। হ্যাঁ, মানে আমি এটা দেখলাম, সেটাই। চেদিরাজ এমনিতে একটা ব্যাপার আছে এখানে, অসাধারণ একটা জিনিস লেখা আছে। চেদিরাজ শিশুপাল ভীমের কাছে এসে জিজ্ঞেস করলেন কি ব্যাপার, সরি ব্যাপার কি, সত্যি সত্যি এখানে লেখা আছে এটা, ব্যাপার কি। ভীম বললো যে দেখো আমাদের তো দাদা রাজা হতে চাইছে, তো আমি বেরিয়েছি, একটুখানি করফর দিয়ে দাও। তো শিশুপাল না এমনি রাজি হয়ে গেল। হ্যাঁ, তারপর সেখানে 30 দিন ভীম আবার সেখানে কাটিয়েও এলেন। 13 দিন লেগেছে না, এখানে আবার 30 দিন লেখা, 13 একটা ডিফারেন্স হতে পারে, এখানে লেখা 30 দিন কাটিয়ে। আচ্ছা, আলাদা আলাদা ভার্সন মহাভারতের, আলাদা আলাদা রকম একটু হতে পারে। থেকে গেল, এবং সে মানে অনেক আতিথ্যতা ভোগ করলো। তারপর তো সে জ্বলছে। কোশাল রাজ জয় হলো, অযোধ্যা জয় হলো, গোপালকচ্ছ দীর্ঘ, হ্যাঁ এসব অযোধ্যায় তখন দীর্ঘপ্রজ্ঞ বলে একজন, এগুলো গোপালকচ্ছ টচ্ছ জয় হচ্ছে। মল্লদের হারানো হলো। এখানে ইন্টারেস্টিং জায়গায় মৎস্য, মল্ল এই সমস্ত হারানোর পরে ইন্টারেস্টিং হচ্ছে পৌন্ড্র, বঙ্গ, এই সমস্ত জায়গাগুলো, কলিঙ্গ, এগুলো সমস্ত তার আন্ডারে কিন্তু এলো। এবং শুধু তাই না, এখানে অঙ্গবঙ্গ কলিঙ্গ বল না। হ্যাঁ, অঙ্গের একটা কানেকশন আছে, সেটা হলো জরাসন্ধ, প্রথম কথা জরাসন্ধ পুত্রের সহদেবের কোথাও তো আগেই থেকেই ছিল, জাস্ট গিয়ে বলেছে তাহলে এই অফিসিয়ালি ডিল সাইন করে নি, সেটা হলো। এবার এখানে একটা মজা আছে, সেটা হলো তার সঙ্গে এই সহদেবকে সঙ্গে নিয়ে কর্ণের রাজ্যে উপস্থিত হল। কর্ণ মানে যদি এটা সেই কর্ণই হয়, কারণ জরাসন্ধের ছেলের সাথে সহদেব, হ্যাঁ জরাসন্ধের ছেলে সহদেব, এবার তার সঙ্গে গেল কর্ণের কাছে। লড়াই হলো কিন্তু ওখানে, কিন্তু কর্ণ বর্ষতা স্বীকার করে নিলেন, হারিয়েছে তো। হ্যাঁ, কর্ণের সাথে লড়াইতে ভীম এবং এই সহদেবের পুত্র এরা সমস্ত মিলে লড়াই করে কর্ণকে হারালেন, এবং তারপরে বর্ষতা স্বীকার হলো। বর্ষতা স্বীকারটা হয়ে গেল, এবং কর্ণ বর্ষতা স্বীকার করলেন। এবং এটা তার মানে অঙ্গরাজ্যটা কোথায়? অঙ্গরাজ্য অঙ্গিকা যেটা বলে, বিহারের, নর্থ বিহারের দিকে একটা, আমার তাই মনে হয়, কারণ অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ যদি হয় তাহলে বাংলা, বিহার, উড়িষ্যায় কিন্তু মনে হয়। হ্যাঁ, অঙ্গরাজ্যটা বিহারে, যেখানকার ভাষা হচ্ছে অঙ্গিকা। আজকের যেটা আমরা বিহার দেখি সেটার মধ্যে মিথিলা, আগেকার দিনের মিথিলা রয়েছে, সেটার মধ্যে মগধ রয়েছে। মৈথিলি ভাষা বলা হয়, মগধে মাঘি বলা হয়, এবং অঙ্গিকা বলে একটা ভাষা আছে যেটা অঙ্গরাজ্য, যেটা হচ্ছে ভোজপুর টোজপুর এই এলাকাগুলো হচ্ছে অঙ্গ। আচ্ছা, ভোজপুর, আরা, এই অঞ্চলগুলো হচ্ছে অঙ্গ বা অঙ্গিকা এরিয়ার পার্ট, যেখানে ভোজপুরি বলে। তো সেটা হলো। তিনি গেলেন পৌন্ড্রতে। এই পৌন্ড্র বাসুদেবের কথা আমরা শুনেছি। পৌন্ড্র বাসুদেবকে বর্ষতা স্বীকার করালেন ওখানে, এবং কুশির কাছে কৌশিকী, মানে কুশি নদীর কাছে কৌশিকী, সেখানে হলো। বঙ্গে কিন্তু মানে বড় এটা আছে, সমুদ্রসেন এবং চন্দ্রসেন, এরা হচ্ছে তখন বঙ্গরাজ রাজত্ব করছে, এদেরকে বর্ষতা স্বীকার করানো হলো। তারপরে তাম্রলিপ্ত, তার মানে পৌন্ড্র, আজকের যেটা বাংলা সেটার মধ্যে আমরা আলাদা করে ওই বই থেকেও বলছিলাম যে পৌন্ড্র, বঙ্গ, তাম্রলিপ্ত এই তিনটে অঞ্চল যে একেবারেই আলাদা ছিল সেটা কিন্তু এখানে বোঝা যাচ্ছে। এবং কচ ছিলেন হচ্ছে তোর তাম্রলিপ্তের রাজা। তারপরে আবার লৌহিত্য মানে আবার আসামের দিকে, লোহিত থেকে লৌহিত্য, এইগুলো সমস্ত জেতা হলো আর কি। ব্রহ্মপুত্র নদের কথা, ব্রহ্মপুত্র নদ, ওই তো লৌহিত্য, ব্রহ্মপুত্র নদ, এগুলো করে প্রচুর সমস্ত জিনিসপত্র নিয়ে তারপরেও আবার শেষ হয়নি তো। হ্যাঁ, তারপরে ভীমের মোটামুটি ইস্টার্ন ইন্ডিয়া জয় করা শেষ, এবং প্রচুর ধনরত্ন, মানে অর্জুন তো যা এনেছে, তো ভীম কিন্তু তার অনেকটা বেশি, মানে প্রচুর ধনরত্ন নিয়ে আসলো। আমারা বাঙ্গাল তো আমির তো থা। আরেকটা ব্যাপার আছে, সেটা হলো যে জায়গাগুলো গেছে, যেমন শিশুপাল, বিরাট রাজা, হ্যাঁ, শিশুপালকে কিন্তু কিছু পরে মহাবীর হিসেবেও করা হচ্ছে, মানে সম্বোধন করা হচ্ছে। এবার ও যে জায়গায় গেছে সেখানে রাজারাও একটু বেশি বড় লোক, তো সেইটা তো হয়েছে, সেটা হয়ে ফিরে গেছে। এবার সহদেব দক্ষিণ দিকে গেছে। এবার দেখ, এইখানে ভীমের সময় মৎস্য লেখা আছে,
মৎস্যরাজ্য। এখানেও আর আছে। সহদেব দক্ষিণ দিকে গিয়ে সুরসেন, মৎস্য দেশের রাজা কুন্তিভোজ, অবন্তী ও ভোজকোট দেশের দুর্ধর্ষ রাজা লেখা, দুর্ধর্ষ রাজা ভীষ্মককে পরাস্ত করলো। কিষ্কিন্ধায় গেল। কিষ্কিন্ধায় কিন্তু এখানেও দেখা যাচ্ছে তখনও বানর রাজ আছে। হ্যাঁ, বানর রাজ মৈন্দ ও দিবিদ, মানে এটা সাউথের দিকেই তার মানে কোথাও একটা। তারপরেই চলে এবং গেলেন। ওই চম্বল রিভারের কথা আছে, চর্মনাবতী জয় হলো, হ্যাঁ, নর্মদা পার হয়ে অবন্তী পার হলো। হ্যাঁ, অবন্তীটা আজকের দিনে মোটামুটি উজ্জয়নের কাছাকাছি বলে মনে করা হয়। কিন্তু তারপরে গিয়ে পৌঁছলো কোথায়? এরপরে একটা বাহুবলীর দারুণ জায়গায় রাস্তায়। পড়লো, বাহুবলীর বাড়িতে গেল। বাহুবলীর বাড়িতে গিয়ে বলল যে মানে জয় মাহিষ্মতি। অ্যাকচুয়ালি তাই বলেছে, মাহিষ্মতিতেই গেছে। এবং মাহিষ্মতি কথাটা আমার মনে হয় নামটা মহাভারত থেকেই নিয়েছে। সেখানে গেলেন। এইখানে একটা গল্প আছে ছোট মাহিষ্মতির। মাহিষ্মতি মানে গল্প তো থাকতেই হবে, নাহলে বাহুবলী। হ্যাঁ, আচ্ছা, এটা কিন্তু মাহিষ্মতি সাউথে পুরোপুরি নয়, এটা ছেদি রাজ্যেরই অংশ, মধ্যপ্রদেশ বলে বলা হচ্ছে। তো বল গল্পটা। মাহিষ্মতিতে যেটা ছিল নীলরাজ, রাজার নাম নীল। তো নীলরাজ রক্ষা করতেন হলো অগ্নি। এবার সহদেব সেখানে যাওয়ার সময় অগ্নিদেব হলো সহায়। এবার তাতে না প্রচুর সৈন্য ধ্বংস হয়ে গেল। ব্যাপারটা বুঝতে পারছে না কি হবে। সহদেবের মানে বাজে অবস্থা, কি সব জ্বলে যাচ্ছে। হ্যাঁ, সব জ্বলে যাচ্ছে। এবং মাহিষ্মতিবাসীরা কিন্তু অগ্নিকে পারদারিক বলতেন, মানে আমাদের রক্ষাকর্তা। হ্যাঁ, তার পাল। তো এবার আমি যদি জন্মেজয় হই তাহলে তো জিজ্ঞেস করবো কেন। হ্যাঁ, কেনটা ইম্পর্টেন্ট। কেনটা হলো যে অনেকদিন আগে অগ্নি এই রাজ্যে এসেছিলেন ব্রাহ্মণের বেশ ধরে। নীল রাজার মেয়েকে তিনি দেখেছেন, দেখে যা হয় তখন তো কামাতুরা হয়ে পড়তেন। তো যাই হোক, তিনি একটু ডেটে গেছেন একটা, কিন্তু নীল রাজা সেটা জানতো না। আর নীল রাজা সেটা জানতে পেরে অগ্নিকে ডেকে বলেছে, ইয়ার কি হচ্ছে, আমার মেয়ের সঙ্গে তুমি ডেট করছো আমাকে না জানিয়ে? হ্যাঁ, তুমি কে ব্রাহ্মণ? অগ্নি গেছে খেপে। আর অগ্নি খেপে গেলে এটা তো বুঝতেই পারিস, অগ্নি খেপে গেলে তো আর কিছু মানে জ্বলে যাবে। মানে কি জ্বলে যাবে জানি না, কিন্তু জ্বলে যাবে। এবার জ্বালিয়ে দিয়েছে, রাজভবন সব জ্বলে যাচ্ছে। এবার বুঝতে পেরেছে এইটা তো মুশকিল করে ফেলেছি আমি, একটু মানে ভুল লোকের সঙ্গে পাঙ্গা নিয়ে ফেলেছি। এই ঠিক দেখ ইয়ের মতোই, মাহিষ্মতির আর বল্লাল দেব আর ইয়ের মতোই। আমাদের কি বাহুবলীর কি নাম ছিল, অমরেন্দ্র বাহুবলী, তাই না? হ্যাঁ, যাকগে। তো এবার সেখানে উনি গিয়ে অগ্নিদেবকে বলেছেন, দেখো আমি বুঝতে পারিনি, তুমি অগ্নিদেব জ্বালিয়ে ফালিয়ে দিও না, একটু থামো, একটু মানে এটা একটু ব্যাপারটা স্তুতি টুতি করেছে, ব্যাপারটা দেখে নেবো। ঠিক আছে, ছেড়ে দিয়ে শুধু তাই না, খুশিও হয়েছে প্রবল অগ্নিদেব, যে এত আমার স্তুতি করেছে, প্রবল খুশি হয়ে বলেছে ঠিক আছে, তোমাকে আমি এখন থেকে একটু রক্ষা করবো, তোমার বিরুদ্ধে যে আসবে আমি রক্ষা করবো। একদম। আরেকটা অদ্ভুত জিনিস করেছে ওখানে, সেটা বল। কন্যাদান তো করলেনই, তিনি তো বিয়ে তো দিলেন, অগ্নির সময় বিয়ে তো দিলেনই। হ্যাঁ, এবং তারপর অগ্নির আশীর্বাদ পুষ্ট হয়ে বললো যে এখানকার যারা স্ত্রী হবেন, মানে কন্যা হবেন, মেয়েরা হবেন, তারা সৈরিনী, মানে তারা বিয়ে টিয়ে তারা করবে না, তাদেরকে কিচ্ছু বলা যাবে না, তারা বিয়ে টিয়ে করবে না, তারা সে ইচ্ছায় সর্বত্র বিচরণ করবে, যার সাথে খুশি যা খুশি তাই করতে পারবে। সৈরিনী মানে সৈরিনী বলতে স্বৈরাচারিত বলা যায় না, মানে যা ইচ্ছা হবে, নিজে আপনি মন কা মালিক। হ্যাঁ, আপনি মন কা মালিক। শুধু মহিলারা, মহিলারা। এবং বলা হলো যে বারণ কিছুতেই করা যাবে না। এবার এই শুনে টুনে সহদেব বলছে, এটা তো তাহলে অগ্নিদেব তো কয়েকদিন আগে আমার দাদা তো অগ্নিদেবকে সহায়তা করেছে। তো অগ্নিদেবের কাছে গেল, গিয়ে বলেছে, স্তুতি ফুতি করেছে অনেক, স্যার দেখুন স্যার এরকম করবেন না স্যার, আমার অ্যাকচুয়ালি দাদার জন্য এসছি, হ্যাঁ আমার কয়েকটা সৈন্যপূর্ণ মারা যাবে, এগুলো ভালো হবে। তো অগ্নি বলে যে ঠিক আছে, তুমি তো অর্জুনেরই ভাই, মানে এটা বলেনি, এটা আমি এটা লেখা নেই, এটা আমার ধারণা এরকমই একটা কথোপকথন হয়েছিল, আমাদের তো ধারণা একটু করে নিতেই পারি। তো সেখানে বলেছে যে ঠিক আছে, তুমি যখন সহদেব, তুমি যখন অর্জুনেরই ভাই, ঠিক আছে, তোমাকে আমি মানে ব্যাপারটাকে ব্যবস্থা করে দিচ্ছি, মান্ডওয়ালি করে দিচ্ছি। ও নীল রাজাকে বললো, দেখো সহদেবকে তুমি সম্মতি দিয়ে দাও, কট্টর দিয়ে দাও, কারণ যুধিষ্ঠির লোকটা ভালো, আর ইন্দ্রপ্রস্থে আমি গিয়ে দেখেছি ভালো জায়গা। হ্যাঁ, তো বলছে আচ্ছা ঠিক আছে, তাহলে কর দিয়ে দিল, হয়ে গেল। এবার এই যে প্রবলেমটা, একটা ছোট্ট প্রবলেম ফেস করেছিল, কিন্তু সেটা কিন্তু হলো না। তারপরে সহদেব গেল ত্রিপুর,
মানে ত্রিপুর বলতে তো ত্রিপুরাই মনে হয়। না, এই ত্রিপুর সেই ত্রিপুরা নয় কিন্তু। তাই? এটা কি ত্রিপুর? এটা বলছে এটা অন্য ত্রিপুর, কারণ দক্ষিণের দিকে তো ত্রিপুরা ও নয়। দক্ষিণের দিকে গেছে, ও দক্ষিণের দিকে ত্রিপুরা থাকার কথা না। না, তো এখানে বলছে এই ত্রিপুরাকে ত্রৈপুর বলে, এটা চেদি রাজদের কোনো একটা অন্য রাজ্য হবে, অন্যদিকে আর অন্য কি রাজ্য কিছু হবে একটা। দক্ষিণের দিকে, যার নাম হচ্ছে ত্রিপুর। হ্যাঁ, কিন্তু চেদিরাজকে তো একবার কর নিয়ে নিল, তারপর এগুলো তার মানে সবই ইন্ডিপেন্ডেন্টই চেদি, ছিল। হ্যাঁ হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্টই ছিল। সুরাষ্ট্র আছে, সৌরাষ্ট্র আজকের গুজরাট, পুরো পৌরব আছে, পৌরব আছে। হ্যাঁ, এগুলো সমস্ত জেতাটাতার পরে ভোজকট নগরে চলে গেল সে। কৃষ্ণের শ্বশুর ভীষ্মক রাজা, Right. এখানেও আরেকটা ভীষ্মক, এর আগে একটা ভীষ্মক দেখলাম, এখানেও আরেকটা ভীষ্মক। তার কাছে বললেন তুমি দাও। তারপরে একটা জায়গায় গেলেন তিনি, সে জায়গাটার নাম, যে সে জায়গাটা যারা থাকে তাদেরকে বলা হয় কর্ণপ্রাবরক। মানে কি? যাদের কানের চামড়া ঢাকা থাকে, কানটা চামড়ায় ঢাকা থাকে যাদের, এদেরকে বলা হয় কর্ণপ্রবারক। আচ্ছা, এবার এখানে পরপর তিনি জিতলেন হলো কর্ণপ্রবারক, গণ, কালমুখ নামক নররাক্ষস, একপাত পুরুষ, মানে এক পায়ে পুরুষ বোধহয় আমার মনে হয়। না, একপাদি যেটা এখানে বলছে যে এক পা দিয়ে থাকে পুরুষ, এরকম তো সম্ভব না। সম্ভবত ওখানে এক ফুটপাথের কথা বলা হচ্ছে, যেখানে ফুটপাথ রয়েছে, একপদী, আচ্ছা, ওয়ান ওয়ে বা ফুটপাথের কথা সম্ভবত বলা হচ্ছে। বেশ বেশ, হয়তো তাই হবে। হ্যাঁ, একপাত পুরুষগণ সেই সব করিডোরে জয় টয় করে নিল। এরপর এখানে একটা ইম্পর্টেন্ট কথা আছে, পাণ্ড, দ্রাবিড়, উদ্র, কেরল, অন্ধ্র, কলিঙ্গ, মানে এই অবধি প্রভৃতি দেশ থেকে কর আদায় করলেন। কেরল, হ্যাঁ বলি, কেরল, শুধু দুধ, কর্ণাটক অবশ্যই, দ্রাবিড়, উড্র, কেরল, অন্ধ্র, কলিঙ্গ। তো তার মানে পুরো সাউথের যতগুলো পার্ট আছে, মানে আপাতত উড়িষ্যা অবধি এই সব জিতে গেল। আরেকটা আছে, আর দুটো আছে ইন্টারেস্টিং। একটা হচ্ছে জবনদের রাজ্য জয় করলো। জবন কিন্তু ভারতবর্ষের পুরো এতে গ্রিকদের ছাড়া আর কাউকে বলা হয় না। হ্যাঁ, মানে পরবর্তীকালে ইংরেজদের বলা হয়েছে, মুসলিমদেরকে বলা হয়েছিল, মুসলিমদেরকেও বলা হয়েছে। তার আগে অবধি কিন্তু জবন বলতে বাইরে থেকে এসছে, গ্রিক ছাড়া কেউ নয়। তো এবার বললে পরে তো অনেকে আপত্তি জানাবেন যে তার মানে গ্রিকদের আক্রমণের পরে কি হয়েছে মহাভারত লেখা। আমার মনে হয় বিভিন্ন সময় মহাভারতের ভার্সন তৈরি হচ্ছে। অ্যাকচুয়ালি তো আমরা আগেও বলেছি যে প্রথম লিখিত ভার্সন মহাভারতের 1st সেঞ্চুরির আগে পাওয়া যায় না। তো এটা সেই সময়কার কখনো একটা হবে আর কি। আর হচ্ছে অদ্ভুত, বিভীষণের কাছে গেছে। হ্যাঁ, বিভীষণের কাছে গেছে একদম। পুলস্ত্য বিভীষণের কাছে গেছে এবং বিভীষণও বশ্যতা স্বীকার করেছেন। এই বিভীষণ কিন্তু রামায়ণের বিভীষণ। হ্যাঁ হ্যাঁ, একদম পরিষ্কার পৌলস্ত্য বিভীষণ, মানে পুলস্ত্যের পুত্র বিভীষণের কথা বলা হচ্ছে। তো এগুলো খুব ইন্টারেস্টিং আমার লাগলো যে মানে রামায়ণের সাথে এরকম অদ্ভুত লিঙ্ক রয়েছে। জেনারেলি তো বলে যে রামায়ণ অন্য যুগের কথা, মহাভারত অন্য যুগের কথা, সেটা কিন্তু এখানে মনে হচ্ছে না একেবারেই। হ্যাঁ, কিন্তু যদি যুগ পরিবর্তন হয়েও থাকে তাহলে সেটা খুব বেশি দূরে না। রামায়ণ আগে, মহাভারত পরে। রামায়ণে তো মহাভারত তো রামায়ণের বেশ কিছু কানেকশন আছে তো। বিশ্বামিত্র ছিলেন, বিশ্বামিত্র আছে, বশিষ্ঠ আছেন, এদিকে তোর হনুমান আছেন, হনুমান অবশ্যই আছেন, বিভীষণের উল্লেখ পাওয়া যায়, আরও কিছু আছে, আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না, বাট আরও অনেকগুলো আছে। তো এখানে কি কি জিতলো ফাইনাল করনি সেটা হলো, আচ্ছা কি কি, বিভীষণ ঠিকও বশ্যতা স্বীকার করে রত্ন, চন্দন, অগরু কাঠ, দিব্য আভরণ ও মহার্ঘ বস্ত্র উপহার পাঠালেন আমাদের বিভীষণ। ঠিক আছে, বলছে হ্যাঁ হ্যাঁ, অসুবিধা নেই, আমি স্বীকার করতে পারি এরকম। মানে এবার ঘটনা হলো, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস লিখেছে, বল আর সামন নীতির প্রয়োগে সকল রাজাকে করত করে ও ইন্দ্রপ্রস্থে ফিরল। পয়েন্টটা হলো, এতক্ষণ আমরা দেখলাম এই যে বুদ্ধি লাগিয়েছে একটু, এই যে ধর কিছু জায়গায় দুধ পাঠিয়ে হয়ে যাবে, অগ্নিকে একটুখানি কথা বলে ব্যাপারটা ম্যানেজ করে নি, এটা কিন্তু সহদেব ভালো করেছে। এবং এই প্রথম সহদেবের কিন্তু একটা ভূমিকা দেখা গেল। হ্যাঁ, এই প্যারাগ্রাফের অনুযায়ী কিন্তু সহদেবের প্যারাগ্রাফটা সবচেয়ে বড়। হ্যাঁ, সহদেবেরটা বড় এবং দক্ষিণের একটা বড় অংশ। দক্ষিণ যেটা সহজ কথা নয় না, এই পুরো অংশটা আগে কখনো এদের পার্ট ছিল না, পুরোটা এরা জিতলো। কারণ এরপরে যে আমরা দেখবো নকুল পশ্চিমে গেছিল, পশ্চিমে এসে কিন্তু মূলত জিতেছে সেই অংশগুলো যেগুলো আগে বাসুদেবের অংশ, মানে রাজত্ব ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জিতেছে না, মানে সেখানে বলেছে যে তোমরা সন্ধি চুক্তি করতে গেছে, সন্ধি চুক্তি ওই আর কি। হ্যাঁ হ্যাঁ, ও গেছে শৈরসিক
মহত্র, দশার্ণ, ত্রিগর্ত, মালব, পঞ্চনদ প্রভৃতি দেশে। এবার তিনি দূত পাঠিয়েছে যাদবগণকে, কৃষ্ণ বলেছে এটা আবার বলার কথা হলো, সব জানার কথাই। বসতা স্বীকার করলো। মদ্ররাজপুর সকলে গিয়ে তিনি মাতুল শল্যের নিকট প্রচুর ধনরত্ন আদায় করলেন। এই মহাবাড়ির আবদার বলো না, হ্যাঁ, এই সকলকে আবার বলছি এটা হচ্ছে ম্যাড্রাসের কাছে, চেন্নাইয়ের কাছে। মদ্ররাজ্য, হ্যাঁ মদ্ররাজ্য চেন্নাইয়ের কাছে হতেই পারে। এবং এখানে অবভিয়াসলি লেখা যে সাগরবর্তী ম্লেচ্ছ, পল্লব ও বর্বরগণকে জয় করলেন। তার মানে সাগরবর্তী বলতে অবশ্যই ওই দিকটাই হতে হবে, চেন্নাইয়ের কাছাকাছি দিকে হতে হবে। এটা কি করে পেলাম না জানি না, মানে হয়তো একটু এদিক ওদিক কিন্তু আছে অনেক জায়গায়। মানে তুই দেখ ওদিকে অর্জুন গিয়ে প্রথমেই আসাম চলে গেল, উত্তর দিকে তো আসাম নয়, আসাম তো মানে প্রাগজ্যোতিষ, যেটা প্রাগজ্যোতিষ তো অ্যাকচুয়ালি নর্থ ইস্ট, সেই অর্থে। কোথা থেকে দাঁড়িয়ে পূর্ব বলা হয়েছে সেটাও খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, কারণ সেইখান থেকে দাঁড়িয়ে যে কোনো পয়েন্টেই পূর্ব দিক, মানে পূর্ব অবশ্যই ইয়ের দিক হবে, কিন্তু ধর একটা পয়েন্ট আছে যেই পয়েন্টে আমরা পূর্ব ভারত বললাম, আর পূর্ব ভারতটা হয়তো ওদের ওখানে সেই সময় তোর সানের পজিশন হয়তো একটু অন্য ছিল, সেখানে পূর্ব বা আমরা জানি না সেটা কি ছিল, বাট হ্যাঁ আমার মনে হয় একটু এদিক ওদিক আছে। তো যাই হোক, মোটামুটি আমরা এটুকু বুঝলাম যে 4 ভাইয়ে মিলে ভারতবর্ষের চতুর্দিকে জেতা হয়ে গেল, এবং বলছে যে 10,000 উট নাকি লেগেছিল নকুলের সমস্ত যা কর আদায় করেছে সেগুলো ফিরিয়ে আনতে। তার মানে প্রত্যেকেরই কিন্তু একটা করে স্পেশালিটি আছে। তুই দেখ, অর্জুন গিয়ে ওই আননোন টেরিটরিটা নিয়ে নিল, ভীম গিয়ে কর্ণর সঙ্গে একটা ঝামেলা করে বর্ষতা স্বীকার করলো, নকুল তো অবভিয়াসলি নকুল অনেকটাই জিতেছে, হ্যাঁ বুদ্ধি টুদ্ধি লাগিয়ে, আর এই সহদেব বুদ্ধি টুদ্ধি লাগিয়ে দক্ষিণটা করেছে। আর পশ্চিমে নকুল যেটা করেছে সেটা ওর মামাকে কি বলে, মা বাড়ির আবদার, আমার তোমার টাকা ধনরত্ন যা আছে দাও। এবার এইটাতে আমার মনে হয় নকুল একটা এজ পেয়ে গেল, কারণ 10,000 উঠে করে যদি জিনিসপত্র নিয়ে আসতে হয় তো হিউজ টাইপের একটা ধনরত্ন এনেছিল। ঠিক, তো এখানে আমাদের দিগ্বিজয় পর্ব তো শেষ হলো, শুরু হলো রাজসূয় যজ্ঞ পর্ব, রাজসূয়িক পর্বাধ্যায়। দেখ 2-4 ভাই বলেছে স্যার দাদা হয়ে গেছে সব, চলো দেখে নি কি কি হয়েছে। ও ধনাগারে আর অস্ত্রাগারে আর শস্যাগারে গিয়ে যুধিষ্ঠিরের মাথাটাই খারাপ হলো, এত ধন সম্পদ। তো বলছে না এইবার তাহলে এই হিসাবে কিন্তু ঠিক আছে, মানে আমার কিন্তু মনে হচ্ছে ধন সম্পদ যা মোটামুটি চলে এসছে তাতে আমরা এইবার রাজস্ব যজ্ঞটা করে ফেলতে পারি। এবার কি করলো, কৃষ্ণকে ডাকো, কৃষ্ণকে ডাকো। কৃষ্ণও এলেন। কৃষ্ণকে আসার পরে হলো যে ভাই যা পেয়েছি আপনার জন্য, যা আমার আছে সবই আপনার, এই যে রাজস্ব যজ্ঞ আমি করবো বলছি এটা আপনারই যজ্ঞ অ্যাকচুয়ালি। একটু একটা বিনয়ও আর কি, নিজেই করছে ইন্দ্রপ্রস্থে, কেন বাবা দ্বারকাতে গিয়ে কর, তা তো না। যাই হোক, তো কৃষ্ণ যা হয়েছে তো আপনারই, আপনি যজ্ঞটা হেড করুন। কৃষ্ণ বলছে না আমি যজ্ঞ হেড করবো না, এটা তোমারই প্রাপ্তি, আমি তো তোমার বন্ধু মানুষ, তবে তোমার যা কাজে লাগবে বলো, আমি আছি, কোনো সমস্যা নেই। ব্রাহ্মণ টাহ্মণ ডাকো, ভালো করে যজ্ঞটা করো, আমি আছি, সমস্ত সাপোর্ট করার জন্য আমি আছি। তো প্রথমেই বললো সহদেবকে, যুধিষ্ঠির কি কাজ করো, এই যে ব্রাহ্মণ টাহ্মণ আসবে, যা জিনিসপত্র লাগবে পুজোর এবং যজ্ঞের সমস্ত জিনিসপত্র তুমি যোগাযোগ করো, এবং এই যে 3জন রথী আমাদের ইন্দ্রসেন, বিশোক এবং পুরু, মানে এরা হচ্ছে যুধিষ্ঠির, ভীম এবং অর্জুনের রথী, এদেরকে পাঠাও, খাবার দাবার ফলমূল সমস্ত আনানো হোক, বাকি জিনিসপত্র আনানো হোক, তো এগুলো এনে রেডি রাখো। সহদেব বলছি হয়ে গেছে স্যার, চিন্তা করতে হবে না, হয়ে গেছে। হ্যাঁ, বেশ ভালো কথা। তো এবার প্রস্তুতি হলো, আয়োজন শুরু হলো। এবার যজ্ঞ কে করবে, কে করবে আর ওদের তো একজনই আছে, ব্যাসদেবকে বললো যে স্যার আপনি আসুন, আপনি তো সব আমাদের উদ্ধার করেন, আর আপনার মতো পণ্ডিত বা আপনার মতো ঋত্বিককে আমি, ঋত্বিক কাকে পাবো, ঋত্বিক মানে এখানে পুরোহিতের কথা বলা হচ্ছে, ঋত্বিক মানে পুরোহিতই। ব্যাসদেব বাকি ঋত্বিকদের নিয়ে এলেন, সেখানে এলো সুসাম্য,
উদ্গাতা হলেন, এটা কোনো একটা স্পেসিফিক? না, এটা ডেফিনেশন আছে যে 4 রকমের লোক লাগতো একটা যজ্ঞ করার জন্য। একটা হচ্ছে হোতার। হোতা, হ্যাঁ, হোতা হচ্ছে ঋগ্বেদ পাঠ করবে। তো এখানে হোতা হলেন ধৌম আর পৈল হলেন হোতা। তারপরে হচ্ছে যে সামবেদ পাঠ করবে যজ্ঞের সময়, তাকে বলা হতো উদ্গাতা। উদ্গাতা হলেন এখানে কে বল? উদ্গাতা হলেন সুসাম্য উদ্গাতা হলেন। এবার যজুর্বেদ যে করবে তাকে বলা হতো অধ্বর্যু। হ্যাঁ, অধ্বর্যু, সে হচ্ছে যজুর্বেদ পাঠ করবে। সেটা হলো যাজ্ঞবল্ক্যকে ডাকা হলো। আর যে অথর্ববেদ পাঠ করবে সে হচ্ছে ব্রহ্মা। এবং সে ব্রহ্মা মানে হলো, এখানে ব্রহ্মা মানে ব্রহ্মা নয়, এখানে ব্রহ্মা মানে হলো হেড। হ্যাঁ, মানে উনি ওনার একটা স্পেসিফিক কাজ আছে। হ্যাঁ, তো এই 4টা বেদ পাঠ হবে চারদিক থেকে। এই হচ্ছে যজ্ঞের নিয়ম। যে কোনো যজ্ঞের 4টা, একজন হোতা, একজন উদ্গাতা, একজন অধ্বর্যু, এরকম একটা কিছু, এরকম উচ্চারণ করতে পারছি না, সত্যি পাচ্ছি না। আরেকজন ব্রহ্মা। অধয়বয় 29 জয় রিফলা না সরি রেফ আর রস্যু অধ্বর্যু বোধহয়। হ্যাঁ। তো যাই হোক, এইসব হলো। এবং শিল্পীগণ তো বিরাট বিরাট গৃহসমূহ গৃহাডিও বানিয়ে মানে হুলুস্থুলু কাজ চলছে। রাজস্ব যজ্ঞ বলে কথা আজকের দিনেও বলা হয়। যে কোনো একটা মানে কোনো কাজ করতে গেলে রাজস্ব যজ্ঞে নামছে আর কি। সে তো বিরাট আয়োজন হচ্ছে। নকুল সহদেব নিমন্ত্রণের জন্য সবাইকে দুধ চারিদিকে পাঠিয়ে দিল, সবাইকে ডাকতে হবে, কারণ এত লোককে তো জিতে এসছে, বলে এসছে। তারপর যথারীতি বিপ্রগণ, মানে যারা মানে কি বলবো ওই লেভেলের লোকজন, তারা দীক্ষা টিক্ষা দিল যুধিষ্ঠিরকে যজ্ঞে দীক্ষিত হলো। নানা দেশ থেকে প্রচুর ব্রাহ্মণরা এলেন। এবং এই যে বাসস্থান নির্মিত হয়েছে, সেগুলো বোধহয় টেম্পোরারিও হতে পারে, সেটা পার্মানেন্টও হতে পারে। সেখানে তারা থাকলেন, থেকে বহু প্রকার খাওয়া দাওয়া, বহু প্রকার আখ্যান তারা সবাইকে বললেন। তারপর শুধু তাই না, তারা আবার এন্টারটেনমেন্টের ব্যবস্থা ছিল, নৃত্য গীত সব শুনে মানে দারুণ আর কি উপভোগ করতে লাগলেন। আর এখানে একটা খুবই অদ্ভুত কথা আছে, সর্বদা দিয়তাম ভুজ্যতাম শোনা যাচ্ছে চারিদিক থেকে ধ্বনি। দিয়তাম ভুজ্যতাম মানে দান করো ভোগ করো। আরে দান করো ভোগ করো মানে কি? এটার মানে হলো, আমি কয়েকটা জায়গায় দেখলাম, সব জায়গা তো এক্স্যাক্ট মানে নেই, বাট জেনারেলি যেই অর্থে বলা হয় দিয়তাম ভুজ্যতাম ইস দান করার সময় যে তুমি দান করো এবং তার ফল ভোগ করো, সেটা হলো দিয়তাম ভুজ্যতাম। সম্ভবত, আমি সংস্কৃত পণ্ডিত নই, আমি সংস্কৃত সম্পর্কে কিছুই জানি না। যতটুকু আমি এইখান থেকে বের করতে পারলাম, তাতে মানে যতটুকু আমি বিভিন্ন জায়গা থেকে বের করতে পারলাম সেটা এইটুকু। এবং তারপর যুধিষ্ঠির তাদের শত সহস্র ধেনু, শয্যা এবং দাসী দান করলেন। স্বর্ণ অবশ্যই, গোল্ড এবং দাস এসব দান করলেন। দান করে ব্রাহ্মণরা নিয়ে দারুণ একটা সুন্দর। যুধিষ্ঠির তাদের শত সহস্র ধেনু, শয্যা, স্বর্ণ এবং দাসী দান করলেন। ঠিক আছে, হলো। সে সময় দাসী দান করার একটা প্রথা ছিল। দাসী দান করার একটা প্রথা আমরা দেখেইছি, আর ছিলই, এটা থাকতেই পারে, আমাদের কোনো অসুবিধা নেই, আমরা জাজ করছি না, আমরা উই আর নট জাজিং। আশ্রমের কাজকর্ম করতেন, আশ্রমের কাজকর্ম। গান্ধীজির দাসী ছিলেন না? একদম। তো হ্যাঁ, এবার ঠিক হলো যে একটা জায়গা তো বাকি থেকে গেছে। হ্যাঁ, কি ইম্পর্টেন্ট জায়গা। হস্তিনাপুরে তো নিমন্ত্রণ পাঠানো হয়নি। তাহলে হস্তিনাপুর থেকে ডেকে আনো আমাদের সমস্ত লোক রয়েছে, ধৃতরাষ্ট্র, ভীষ্ম, কৃপাচার্য, দ্রোণ, বিদুর এবং কৌরব, বাকি যারা রয়েছে ভাই, সুবল, শকুনি, তো সবাইকে ডেকে আনো। তো নকুলকে পাঠানো হলো যে তুমি ডেকে আনো সবাইকে। এখানে একটা ছোট্ট জিনিস শুধু বলে দিই, নকুলকে পাঠানো হলো ডাকার আগে। বলা হয় যে মারা যাওয়ার পরে, রাজা সুবল মারা যাওয়ার পরে শকুনিকে তার দিয়ে যায়, কি বলে ওটাকে, তার হাড় দিয়ে যায়, এবং সেখান থেকে হয়। তার মানে এই মুহূর্তে গান্ধারাজ সুবলের
উল্লেখ আছে। হুম 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 তার মানে এখন অবধি লোকটি এই বেঁচে আছেন, হুম হুম তার পুত্র শকুনিও আছেন, তো তারা এলেন এলেন এবং হ্যাঁ। বেশ মানে কর্ণ- আনন্দ করেই এলেন। কর্ণও এলেন, মদ্ররাজ শল্য, মদ্ররাজ শল্য। বাল্লিক, দেখ এখানে সবগুলো পড়ে দিই, সুন্দর অনেক নাম আছে, পড়ে দিই। বিদুর, ভীষ্ম, ধৃতরাষ্ট্র, বিদুর, দুর্যোধনের পুরো সমস্ত ভাই বোন, মানে ভাই বোন মানে যারা ছিল, দ্রোণ, কৃপ, অশ্বত্থামা, সুবল, গান্ধাররাজ, তার পুত্র শকুনি, রতিশ্রেষ্ঠ কর্ণ, মদ্ররাজ শল্য, বাল্লিক রাজ, সোমদত্ত, তারপরে তো জয়দ্রথ, সিন্ধুরাজ, জয়দ্রথ, যাজ্ঞসেন, হ্যাঁ যজ্ঞসেন, শাল্যরাজ, দ্রুপদ সপুত্র, মানে দ্রুপদ ছেলেকে নিয়ে এলো, সাগর তীরবাসী যে মেচ্ছগণ, তারপরে প্রাগ জ্যোতিষরাজ ভগদত্ত, বৃহম্বল রাজা, পৌণ্ড্রক বাসুদেব, বঙ্গ, কলিঙ্গ, মালব, অন্ধ্র, দাবির, মানে যেই সিংহল, জায়গাগুলো কাশ্মীর, জিতেছে আর কি। সমস্ত রাজা, চেদিরাজ মহাবীর শিশুপাল লেখা আছে, এখানেই বলছিলাম, মহাবীর শিশুপাল এলেন, বলরাম, অনিরুদ্ধ, এরা সব ওই মানে আমাদের যাদব বংশের, এবং কুন্তি ভোজ, কুন্তি ভোজ, হ্যাঁ হ্যাঁ দাদা, মানে মোটামুটি যত এত রাজ্য জেতার এত রাজা এসছে আর কি, একটা হিউজ ব্যাপার। তাহলে সেটা হবে না, এতগুলো রাজ্য জিতে যেতে এখন ফাইনালি যখন ওথ টেকিং সেরিমনি হয় তখন সবাই আসে না, একদম একদম ওরকমই একদম। তো এবার যাই হোক, সবাই তাদের নিজস্ব গেস্ট হাউসে সুন্দর করে দিন কাটাচ্ছে, সবার জন্য আলাদা আলাদা গেস্ট হাউস, এবং সেই গেস্ট হাউসে বিরাট বর্ণনা রয়েছে, হ্যাঁ, বড় হ্যাঁ। বড় দ্বার, তার মধ্যে সুসজ্জিত, সেখান থেকে আবার বাগান ঠাগান আছে সবার এর সামনে আর কি, সবার গেস্ট হাউসে সবার গেস্ট হাউসে বাগান আছে, লেক আছে একটুখানি, এই সমস্ত ব্যাপার। এইবার যুধিষ্ঠিরদেরকে বললেন যে দেখো তোমরা তো আমাদের নিজেদের লোক, এত বড় একটা কাণ্ড কারখানা হচ্ছে, তাহলে সবাই মিলে কাজ করতে হবে, Correct. তো কাজকর্ম একটু ভাগাভাগি করে সবাই হাত লাগাও, নইলে পরে তত বড় কাজটা হবে না, হ্যাঁ এত বড় একটা কাজ যখন, এত বড় একটা কার্য। হ্যাঁ হ্যাঁ সবাই বলে হ্যাঁ ঠিক ঠিক আমরা রাজি আছি, রাজস্ব যোগ্য হচ্ছে আমাদের পরিবারের একটা। একদম একদম। দুঃশাসনকে বলেন দুঃশাসন, খাওয়া দাওয়ার দিকটা তুমি দেখে নেবে। দুঃশাসন বলল, ঠিক আছে, তোমার দায়িত্ব। দুর্যোধনকে বললেন যে উপহার সবাইকে যে দেয়া হবে, সপ্তজন এসছে, সেই দিকটা তো আপনার বা তোমার যাই হোক, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ অশ্বত্থামাকে বললেন যে এই ব্রাহ্মণদের দেখাশোনা করাটা এটা আপনি দেখুন, হ্যাঁ আপনার বাবা যেহেতু দ্রোণ, তো আপনি দেখে নিন। দ্রোণ না ওর বাবা? অশ্বত্থামা, হ্যাঁ হ্যাঁ দ্রোণ, আপনি এটা দেখে নিন। সঞ্জয়কে বললেন যে ওয়েলকামিং কমিটিতে আপনি, একদম সবার অভ্যর্থনার দায়িত্ব, অভ্যর্থনার দায়িত্বে আপনি তো চলে যান। কৃপাচার্যকে বলেন যে সোনা টোনা গোল্ড কয়েন ফয়েন প্রচুর আছে, একটা এত বড় কাজ হচ্ছে, এগুলো আপনি একটু সামলান, ঠিক আছে। তারপরে বিদুরকে বললেন যে ট্রেজারি রাজকোষটা আপনি দেখে নেবেন এই সময়, টাকা পয়সার হিসাব টিসাব, ব্যয়টায় কি হচ্ছে, আয় ব্যয়ের সমস্ত হিসাবটা আপনি দেখবেন। আর ধৃতরাষ্ট্র আর ভীমকে বলেন আপনারা তো মানে ধৃতরাষ্ট্র এবং বিশ্বকে বলা হলো যে আপনারা তো বয়োজ্যেষ্ঠ, সমস্ত কিছুটা ঠিকঠাক হচ্ছে কিনা এই সুপারভিশনটা কিন্তু আপনাদের উপর। হ্যাঁ এবং এখানে বাল্লিক, ধৃতরাষ্ট্র, সোমদত্ত, জয়দ্রথ, এরা মোটামুটি ঠিক আছে, ওই এটা ঠিক করে করো, এই হয় না কিছু বরকর্তা যারা কিচ্ছু করে না দেখে, এটা চারজনেই করেছে। হ্যাঁ তো সবাইকে এরকম কাজকর্ম ভাগ করে দেওয়া হলো, এই তো রাজস্বযজ্ঞ হচ্ছে আর কি। হ্যাঁ এবার পয়েন্টটা হলো এই প্রত্যেকেই, কেউ যারা এসছে তারা কেউ সহস্র মুদ্রার কম উপঢৌকন আনেনি, মানে এটা হলো মানে লোয়েস্ট, এতটা তো নিয়ে এসছে কর, এরপর উপঢৌকন হিসাবে আরও সহস্র মুদ্রা করে এনেছে এটা, তারপরে যথারীতি এবং হ্যাঁ এনেছে। এবং এখন ব্যাপারটা হলো যে তারা বলেছেন, রাজাকে বলেছেন দেখো আমরা দিতেই পারি, এটা সুন্দর করে ব্যাপারটা হোক, আমরাও চাই, এবং যথারীতি যখন করদরাজ্য হিসেবে নিজেদের ভেবেই নিয়েছি, তখন এই মানে আপাতত এই হলো অবস্থা। এবং এখানে রাজস্ব যজ্ঞ শুরু হবে, রাজস্ব যজ্ঞ শুরু হবে, রাইট। আমাদের এখান থেকে কী শিখলাম আমরা শিখলাম যে ভারতবর্ষের ম্যাপ কীরকম, আমরা এইটাও বুঝলাম যে সবটার থেকে যে শেখার যাবে এরকম কোনো দায় আমাদের নেই, কিছু জায়গায় এমনি লিখেছে মহাভারতে, সেটাও বুঝলাম। এবং বুঝলাম যে অনেক জিতে অনেক সোনাদানা, অনেক ধনরাশি, এইসব জানা গেল। আর জানা গেল হলো অগ্নি একটা সিক্রেট ডেট করেছিল, এইটা একটা শেখা গেল, সিক্রেট ডেট করেছিল। আচ্ছা
অগ্নির সময় ডেট করা আমি পুরো টুরে না, ওই সময় বোধহয় ওরা ব্রাহ্মণ বেশে তো। ও ব্রাহ্মণ হয়েছে, হ্যাঁ। আর অগ্নিকে খেপালে হবে না, অগ্নিকে ডাকানো যাবে না, এটাও একটা ইম্পর্টেন্ট কথা জানা গেল। একটা জিনিস মাথায় ঢুকলো না আমার, কর্ণ নাকি এত বড় একজন বীর। হ্যাঁ, এ ভীমের সঙ্গে হেরে গেল, এটা কি হলো বলতো ব্যাপারটা? আমার মনে হয় ভীম না কোনো একটা কৌশল টৌশল প্রয়োগ করেছিল, কারণ যদি সেই অর্থে দেখা যায়, শ্রীকৃষ্ণ কিন্তু বলেছিল যে যুদ্ধের সময় যে তুমি কিন্তু মানে আমাকে কিন্তু ব্যাপারটাকে এখন ইন্টারভিন করতে হবে, নাহলে কিন্তু অর্জুন মরে যাবে। তো এতটাই যদি বীর হয়, মানে অর্জুন হিমশিম খেয়ে যাচ্ছে যে কর্ণকে হারাতে, তাকে ভীম আর মানে কি করে হারিয়ে দিল কে জানে। শুধু তাই না, এরপরেও একবার হারিয়েছে কর্ণকে এরা, অর্জুন একা ভীষ্ম, দুঃশাসন, দুর্যোধন, অশ্বত্থামা ছিল কিনা আমার মনে নেই, কর্ণ তো ছিলই, এদের সবাইকে হারিয়ে দিয়েছিল। এটা হলো যখন অজ্ঞাতবাসের পরের যে যুদ্ধটা, সেই যুদ্ধটাতে হ্যাঁ ওরা মানে ও তখন ওই কী বলে ওর নাম, বৃহন্নলা হয়েই হারিয়েছিল। যাই হোক, কর্ণ কিন্তু অনেকবারই হেরেছে। কর্ণকে তো এত বীর গাথা তৈরি করা হয় কর্ণের নামে, ঠিক আছে মানলাম, হ্যাঁ কর্ণ ক্যারেক্টারটা ইন্টারেস্টিং, এই নিয়ে কোনো সন্দেহ নেই, এবং বীরও ছিল নো ডাউট। এখানেও বলা হয়েছে রথিশ্রেষ্ঠ, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। প্রথমেও যে একদম প্রথমে যখন অস্ত্র প্রদর্শনের সময় স্টেডিয়ামে যখন শিখেছে তো পরশুরামের কাছ থেকে না, বেস্ট গুরুর কাছ থেকে শিখেছে, মানে বেস্ট কলেজ থেকে গ্রাজুয়েট, তো কিছু না কিছু তো জানবেই। এইটা তো ঠিক আছে, কিন্তু হেরে টেরে যাচ্ছিল কেন কর্ণ যখন তখন, এটা আমি বুঝিনি, কে জানে। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, মানে এটা শেখার বিষয় না কিন্তু রেফারেন্স হিসেবে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে এই যে রাজ্যগুলোর কথা বলা হলো, এগুলো কিন্তু মানে বলাই যায় 5,000 বছর আগে ছিল, কিন্তু ছিল না। এগুলোর কিন্তু ইতিহাসে আলাদা আলাদা সময় এই রাজ্যগুলো উঠে এসছে, ষোড়শ মহাজনপদ বা এই সময়কার রাজত্ব, এগুলো সমস্ত আলাদা করে আইডেন্টিফাই করা যাচ্ছে। প্রাগজ্যোতিষ, বঙ্গ, পৌন্ড্র, আমরা যেগুলো বাংলার অংশ আর কি, তাম্রলিপ্ত, এবং অন্যান্য যে রাজ্যগুলো আর কি, সেগুলোর নাম একেবারে হিস্ট্রির মতন করে পাওয়া যাচ্ছে। তো সেটা একটা ইন্টারেস্টিং জায়গা, যেখানে প্রশ্ন উঠতেই পারে তাহলে মহাভারতের অন্তত এই অংশটা কি পরে লেখা হয়েছিল। আর আরেকটা হচ্ছে যে এই যে করদ রাজ্য বানানোর প্রসেসটা, এটারও কিন্তু একটা হিস্টোরিক্যাল রেফারেন্স আছে, যে আমি একটা অ্যাটাক করলাম। আমরা অনেক হিস্ট্রির যখন এপিসোডগুলো করছি তখনও দেখছি যে একটা যুদ্ধ হচ্ছে সাংঘাতিক রকম, তারপরে যুদ্ধটা যখন হেরে যাচ্ছে একজন, তার রাজত্ব যে সম্পূর্ণ নিয়ে নেওয়া হচ্ছে তা নয়, তাকেই বলছে করদ রাজ্য কট্টর দাও, দিয়ে ওই রাজত্বটা তুমি চালাও। দেখ, এটা তো অ্যাকচুয়ালি সুবিধা, মানে একটা রাজার পক্ষে তো সমস্ত রাজ্য শাসন করা সম্ভব না। তার কাজটা হলো আমি বস, আমি বলে দিলাম তোমাকে, কারণ তোমার যুদ্ধে হারিয়ে দিয়েছি, এবার তুমি আমাকে বলো যে তুমি নিজেই চালাও, বাট আমাকে কর পাঠাতে থাকবে যাতে আমার রাজ্যের সমৃদ্ধি ঠিক থাকে, প্লাস আমার যাতে ওই পজিশনটা বা ওই রুতবাটা থাকে, এটাই তো ব্যাপার। এবং সেটা হ্যাঁ ঠিকই, সেটা পরপর অনেকবার দেখা গেছে, মুঘল আমলে দেখা গেছে, দিল্লি সুলতানিতে দেখা গেছে, পরবর্তীতেও দেখা গেছে। ইন্ডিপেন্ডেন্ট যে স্টেটস যেগুলোকে করা হলো, ইনক্লুড করা হলো, সেখানেও একটা যে তোমরা না, তোমাদের একটা নিজস্ব ইন্ডিপেন্ডেন্স আছেই, কিন্তু তোমরা পার্ট অফ ইন্ডিয়া, বাট তোমাদের একটা নিজস্ব ইন্ডিপেন্ডেন্স আছে। ট্রু, এইটা কিন্তু শেষ অবধি ছিল না, ঠিক এটার একটা রেফারেন্স সেখানে পাওয়া গেল। তাই হলো কথা, শিখে নিলাম ফাইনালি। বললি তো কিছু শেখা যায় না, ফাইনালি কিন্তু শিখে নিলাম জোর করে। হ্যাঁ, আমরা সেটাই ভাবি মাঝে মাঝে, আমরা কি জোর করে মহাভারত অনেক কিছু শিখতে চাই, এরকম তো না, তো না অ্যাকচুয়ালি তা নয়, এটা জাস্ট মজার কথা। বাট হ্যাঁ ওই আর কি, যে কোনো জায়গা থেকে একটা পার্সপেক্টিভ তো পাওয়া যায়, মানে শেখার না হলেও একটা জানার তো জায়গা পাওয়া যায়, আইদার নলেজ অর পজিটিভিটি। হ্যাঁ, আইদার নলেজ অর পজিটিভিটি। তো সুতরাং আমাদের এপিসোড তো শেষ, এই নলেজ আর পজিটিভিটি চলে এসছে যখন, পুরো এপিসোড জুড়ে শেষে যেটা বলে শেষ করি সেটা বলে শেষ করি। তার আগে বলে দিই হলো, যদি আপনাদের মহাভারত এপিসোডটা ভালো, মানে মহাভারতের এপিসোডগুলো ভালো লাগে, তাহলে আরেকটু লোকজনকে বলুন এরকম মহাভারতের এপিসোড হচ্ছে, দেখে আয় মজা পাবি, আপনাদের চেনাশোনার লোকজন, সেই সব একটু করুন, তাহলে আমাদের পক্ষে একটু, আমার মনে হয় একটু দর্শকের সংখ্যাও বাড়তে পারে। আপাতত যে দর্শকটা আমাদের কাছে আছে মহাভারতের জন্য, তারা কিন্তু খুবই লয়াল একটা অডিয়েন্স, এবং আমার মনে হয় তারা কিন্তু ঠিক আমাদের মতোই মজা পায় এই এপিসোডগুলো থেকে, সেইটা দেখে খুব ভালো লাগছে। যাই হোক, দর্শক সংখ্যা বাড়লে আরও বেশি মজা হবে করতে, সেটাও খুব স্বাভাবিক। আজকের এপিসোড, হ্যাঁ আরেকটা আমি বলি, আজকের এপিসোডে কিন্তু আমরা একটু বারবার বই রেফার করছিলাম,
এবং একটুখানি এত নাম, হ্যাঁ এত নামগুলো এবং সেগুলো কোন জায়গার কথা বলা হচ্ছে সেগুলো একটু রেফার করার জন্য, বুঝলেন তো, আমরা একটুখানি দেখে নিলাম এখানে, কারণ এটাই ইন্টারেস্টিং, এই জায়গাটাতে আর কিছু বেশি ইন্টারেস্টিং হ্যাঁ। নয়। এবার পয়েন্টটা এটাই যে এটাও আপনারা মাথায় রাখবেন, কিন্তু সমস্ত মহাভারতটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং না, কিছু কিছু জায়গায় শুধু বিবরণই দেওয়া আছে। যেমন এই এপিসোডটাতেই মানে দিগ্বিজয় সে কোথায় কোথায় জিতলো সেটার বিবরণ, সেটা যে খুব ইন্টারেস্টিং সবার কাছে হবে তা গল্পের নয়। মতো তো নয় ব্যাপার, গল্পের মতো নয়, সেখানে একটা দুটো ছোটোখাটো গল্প আছে। এনিওয়েজ, তো আজকের এপিসোডে যদি কীরকম লেগেছে সেটা অবশ্যই জানাবেন নিচে লিখে, জানাচ্ছেন অলরেডি আপনারা, তবু আবার আরও জানাবেন। তো আজকের এপিসোড শেষ করি, কি আর করা যাবে, তাহলে দেখা হবে পরের এপিসোডে। আর কি করা যাবে, দেখা হবে পরের এপিসোডে, না দেখা হবে রাজস্ব যজ্ঞের মঞ্চের ঠিক মাঝখানে। আমি, প্রেমাশিস এবং আপনারা একসাথে রাজস্ব যজ্ঞটা দেখব। সেখানে কি করে শিশুপাল কী গণ্ডগোল করলো, শিশুপালের এত মহা বীর ফির বলা হচ্ছে, সে কী গণ্ডগোল করলো, তার মধ্যে কোথায় কোথায় প্রবলেম আছে, কী তার ইতিহাস, এসব জানবো তো। আরও অনেক কিছু, ধৃতরাষ্ট্র, একটা জিনিস তো জানবই, সেটা হলো দুর্যোধন নাকি জলে পড়ে গেছিলো, সেটা দেখে নাকি দ্রৌপদী হেসেছিল। এটা এই রণ যেরকম সিরিয়াল দেখে সেরকম রণ তো বলছে হ্যাঁ 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 আমি দেখেছি এরকম করছে পেছনে, কিন্তু আমি বলছি সিরিয়াল এটা আমিও দেখেছি, সিরিয়ালে তো দেখানোই হচ্ছে। এই কথাটা সত্যি কিনা বা মহাভারতে আদৌ লেখা আছে কিনা এটা সম্পর্কে জানবো। তো ক্লিফ হ্যাঙ্গার দিয়ে রাখলাম, পরের এপিসোডটা আরও ইন্টারেস্টিং হতে চলেছে। আজকের এপিসোড এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের এপিসোডে। ততক্ষণের জন্য স্প্রেড নলেজ, spread positivity, because knowledge is power and positivity is correct. Ta-da.